হাত উঠায় বলছিলাম যে আমি শিক্ষক হব। আল্লাহ তাআলা মনে হয় সেইভাবে শিক্ষক হিসেবেই কবুল করে নিছে। কবিরুল ভাই একসময় প্রাইভেট অথবা পড়ালেখা তার বন্ধ হয়ে যেতে লাগছিল। কিশোর গ্যাং যেটা আছে, এখন এই কিশোর গ্যাংয়ে কিছু 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 ছেলেমেয়েরা এতই নষ্ট হয়ে গেছে। আমি মোহাম্মদ কবিরুল ইসলাম, সহকারী শিক্ষক, বায়োলজি, মফিজউদ্দিন তালুকদার তৃতীয় উচ্চ বিদ্যালয়। আমি সর্বপ্রথম এই জায়গায় জয়েন করেছি হলো 1999 সালের 26 জুন। তো তখন থেকে আমার এখানে কর্মস্থলে উপস্থিত হই এবং এর আগেও আমি একটা প্রতিষ্ঠানে জব করছি, সেটা হলো বন্যাকান্দি হাই স্কুলে। সেখানে পার্ট টাইম হিসাবে সেখানে প্রায় 1.5 বছর ওখানে আমি কর্মরত ছিলাম। তারপরে আমি এখানে সুযোগ পাই। এখানে আমি তখন 1999 সালে 26শে জুনে আমি যোগদান করি। আমার বাবার নাম মোহাম্মদ সাবির হোসেন সরকার। আমি বাবার মায়ের মানে সর্বশেষ সন্তান। আমরা 3 ভাই 4 বোন, আমি সবার ছোট। আর আমার প্রাইমারি লেভেলের শিক্ষা ব্যবস্থা হলো সরকারি প্রাথমিক বিদ্যালয় বেতকান্দি এবং আমি মাধ্যমিক শিক্ষা লাভ করি পঞ্চকোশী ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয় সলভ বেতকান্দি এবং ইন্টারমিডিয়েট আমি শেষ করি উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ এবং ওখান থেকে আমি বিএসসি বায়োলজিতে 1997 সালে বিএসসি ওখান থেকে সরকারি আকবর আলী কলেজ থেকে পাশ করি। বিবাহিত জীবনে আমি 1998 সালে বিয়ে করি। আমার একটা সন্তান, একটা মেয়ে। সন্তানটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আছে এখন ফার্মাসি, আর মেয়েটা ডিগ্রি আকবর আলী কলেজে ডিগ্রি করে। এই হলো আমার পারিবারিক পরিচয়। আমার সবচেয়ে মনে পড়ে আমি যখন হাই স্কুলে ছিলাম, তখন আমি ওই হাই স্কুল জীবনে প্রথম থেকে আমার ইংরেজি একটু খুব সমস্যা ছিল। এক পর্যায়ে দেখা গেল যে আমি যখন এসএসসি পরীক্ষা দেবো, আমাদের নির্বাচনী পরীক্ষা হয়, তখন আমি ওই নির্বাচনী পরীক্ষায় ইংরেজিতে আমি খুব কম নম্বর পাই। তো সেই ক্ষেত্রে আমাদের ফ্যামিলিগত দিক থেকে আমাদের তখন তো ওই যে প্রাইভেটের প্রচলনও ছিল না, আমাদের প্রাইভেট পড়ানো হতো না। আমরা শুধু স্কুল এবং ক্লাসটাই আমরা মানে ফলো করতাম। এখন দেখা গেল যে যখন আমি ইংলিশটা খারাপ করলাম, তখন আমি আমার ইংরেজি স্যার হজরত আলী, তো উনি আমাকে খুব ভালোবাসতেন। তাই আমাকে একদিন বললো, কবির তুমি তো ইংরেজিতে খারাপ করতেছো, আমি তো প্রাইভেট পড়াই, তোমার এখানে আসো, আমাকে টাকা দিতে হবে না। আমার ওই স্যারটা আমাকে খুবই ভালোবাসতো এবং আমার ওই স্কুলের প্রধান শিক্ষক, হাই স্কুলের প্রধান শিক্ষক এ.কে.এম. আনোয়ারুল ইসলাম খান, লক্ষ্মীপুর বাড়ি, উনিও খুব আমাকে মানে আমার এই শিক্ষা জীবনে উৎসাহিত করার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের আর্থিক অবস্থা তখন খুব ভালো ছিল না, কিন্তু পড়ালেখার প্রতি আমার পরিবার থেকে যথেষ্ট সহযোগিতা করছে। তারপরে পাশাপাশি আমাকে আরেকটা মজার বিষয় হলো, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখন আমি মানে একটা প্রতিজ্ঞা করছিলাম যে আমাকে পড়ালেখা করতে হবে। সেই হিসাবে আমি আমার বাড়ির থেকে একটু সাপোর্ট কম পাওয়ার কারণে আমি একটা পথ বেছে নিলাম যে একটা পরিবারে, অর্থাৎ রামকান্তপুর আমার এক কাকা ছিল, সেই কাকার কাছে বললাম যে কাকা আমার তো পড়ালেখা করার খুব ইচ্ছা, তা আমি তো বাড়ির থেকে সাপোর্ট পাবো কিনা জানি না, বাড়ির থাকলেও তো আমার পড়ালেখা হবে না, তো এই অবস্থায় আমি কী করবো? তো তখন ওই কাকা বললো যে তুমি যদি পড়ালেখা করো, তুমি আমার কাছে চলে আসো, তোমার কোনো অসুবিধা হবে না। রামকান্তপুরের আফজাল সরকার, উনি আমাকে যথেষ্ট, তার ছেলে ছিল না কিন্তু আমাকে ছেলের মতো করে ইন্টারমিডিয়েট এবং বিএসসি পড়ার যাবতীয় খরচ আমার ওই কাকা বহন করত এবং তিনি আমাকে প্রথম মানে পড়ালেখার প্রতি বেশি অনুপ্রাণিত করতে এবং যত অর্থ যোগান, কাপড় চোপড়, বই পুস্তক, উনি আমাকে বিএসসি লেভেলের সমস্ত বইগুলো আমার ওই কাকা এবং আমার ওই কাকার মেয়েরা, 8টা মেয়ে ছিল, ওনারা আমাকে একটু সহযোগিতা করছে। আমার প্রথম চিন্তাধারা ছিল, আমার হাই স্কুলে যখন আমি ক্লাস 6-এ ভর্তি হই, মজার ব্যাপার হলো আমার প্রধান শিক্ষক সাহেব উনি বললো যে তোমরা কে কি হইবা?
তো তখন আমার এখন মনের অগোচরেই হোক আর যেভাবেই হোক আমি হাত উঠায় বলছিলাম যে আমি শিক্ষক হব। তা আল্লাহ তাআলা মনে হয় সেইভাবে শিক্ষক হিসেবেই কবুল করে নিছে। পরবর্তীতে দেখা গেল যে কোনো এক বাকচক্করে আমি সেই হাই স্কুলের বিএসসি শিক্ষক হিসেবেই রয়ে গেলাম। মাঝে মাঝে ওই স্যারের সাথে আগে দেখা হইতো, আর স্যার মারা গেছে, আল্লাহ যেন জান্নাতবাসী করে। বললো যে, কবির, তুমি কেন যে শিক্ষক হওয়ার কথা বললে একজন ভালো স্টুডেন্ট হয়ে, দেখা শেষ পর্যন্ত তুমি একজন শিক্ষকই হয়ে গেলা। স্যার আপনাদের দোয়া যা হয়। করোনাকালীন সময়ে ছেলে মেয়েদের মোট মানে মূল সমস্যাটা ছিল হলো তাদের স্কুল থেকে যখন ছুটি দেওয়া হলো বা স্কুলে আসা নিষেধ করা হলো, আর একটা স্টুডেন্ট যদি স্কুলে না আসে সেক্ষেত্রে দেখা যায় যে তার পড়ালেখার অনেক ঘাটতি হয়ে যায়। স্কুলে পড়া চাপ যদি না থাকে, বাড়িতে ফ্যামিলিগত দিক দিয়ে আমাদের গ্রামের মানুষগুলো তাদের সন্তানদের এত মানে ফলো আপ করে না, যার কারণে দেখা যায় স্কুল থেকে যদি চাপ না থাকে সেই ক্ষেত্রে ছেলেমেয়েরা পড়ালেখার থেকে বিরত থাকে। ওই সময় আমাদের দীর্ঘকালীন একটা গ্যাপ ছিল, ছুটি ছিল, যার কারণে ছেলেমেয়েরা অনেক পিছনে চলে গেছে এবং লেখাপড়ার থেকে অনেক বিচ্যুতি ঘটে গেছে। এর থেকে ফিরে আসা এখন বর্তমান যে কারিকুলাম শুরু হয়েছে, এর আগে যে একটা কারিকুলাম ছিল সেই কারিকুলামও যথেষ্ট এখন ভালো বলবো কি খারাপ বলবো এটা বলবো না, তবে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে সেটা মানে শিক্ষার্থীদের পড়ালেখার একটু মানে অনীহা প্রকাশ ছিল আর কি। কারণ হলো পরীক্ষা পদ্ধতি যদি পরীক্ষার মতো না হয়, মূল্যায়ন পদ্ধতি যদি না থাকে, সেখানে ছেলেমেয়েরা ওইভাবে পড়ালেখার প্রতি আগ্রহ থাকে না। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু আবার কারিকুলাম চেঞ্জ হয়েছে, পরীক্ষা পদ্ধতি আসছে, তাহলে দেখা যাবে যে অবশ্যই ছেলেমেয়েরা এখন ধীরে 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 পড়ালেখার প্রতি আগ্রহ প্রকাশ করতেছে। আমার যতগুলো বন্ধু আছে হাই স্কুল লেভেলের বন্ধু এবং কলেজ লেভেলের, বিশেষ করে হাই স্কুলের লেভেলের বন্ধুগুলা অনেকগুলাই ওরা কলেজ ইন্টারমিডিয়েট থেকে আলাদা হয়ে গেছে। ওরা কেউ অনার্স বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে, যে জায়গায় চান্স পেয়েছে। তবে আমার ওই 92 ব্যাচের এসএসসি 92 ব্যাচের যে আমাদের বন্ধু বান্ধবগুলো ছিল, এমনকি বন্ধু বান্ধবী যতগুলোই ছিল সবার সাথে এখনো আমাদের খুব মধুর সম্পর্ক হয় আর কি। মানে বিশেষ করে দুই ঈদে, আহ, রমজান এবং কোরবানি ঈদে, এই দুই ঈদে আমাদের ওই সলভ স্টেশনে অর্থাৎ আমাদের পঞ্চকৃষি হাই স্কুলে আমরা সবাই একসাথে হই আর কি। প্রতি বছরই একসাথে হই। দেখা যায় যে 92 জন ছাত্র ছিলাম, মানে 50 আপ আমরা হয়ে যাই আর কি। অনুভূতি মানে এটা বলা খুবই কঠিন। দেখা যায় যে এমন ভাবে একটা ভাব তৈরি হয় আমরা মানে একে অপরের সাথে, যে কি যেন আমরা খুঁজে পাইছি, মানে খুব একটা মধুর সম্পর্ক আর কি হয় আর কি। বিশেষ করে রোজার শেষের দিকে আমরা ওই শেষের দিন ইফতারি একটা আয়োজন করি। সেই ওই জায়গায় বেশি মজা হয় আর আমাদের যে শিক্ষার্থীগুলো আছে এই শিক্ষার্থীগুলোকে যদি আমরা সঠিকভাবে তাদেরকে সঠিক রাস্তায় তুলে না দিতে পারি, তাহলে শিক্ষক হিসেবে আমরা যেরকম ব্যর্থ হব, সেরকম সামাজিক একটা দায়বদ্ধতার মধ্যে আমরা পড়ে যাব। কারণ আমরা সমাজের কাছে একটা ঋণী, মানে সমাজের প্রত্যেকটি ছেলে মেয়েকে গড়ার দায়িত্ব মনে হয় আমাদের আল্লাহ তাআলা আমাদের হাতেই ন্যস্ত করছে। যদিও আল্লাহ তাআলা নিজেই সেটাই করবে, কিন্তু দেখা যায় যে বাবা মার সন্তান যখন স্কুলে পাঠায়, বাবা মা আর সন্তানের দিকে ওই রকম নজর দেয় না। সেক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটি ছেলে মেয়েকে সুন্দরভাবে গড়াইয়া তুলতে না পারি, সেক্ষেত্রে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমরা অবশ্যই ব্যর্থ হয়ে আছি। এবং আমাদের ছেলে মেয়েকে যদি সঠিক রাস্তায় সঠিক পথ দেখাইতে না পারি, সেক্ষেত্রেও আমাদের এখানে অনেক ব্যর্থতা হয়। একটা প্রকৃত শিক্ষার্থী যদি সে ইচ্ছা করে এবং সে যদি মনের দিক থেকে দৃঢ় প্রতিজ্ঞা করে, আমার মনে হয় না যে সে কখনো পিছিয়ে থাকবে। সে তার গন্তব্যস্থল পৌঁছে যাবে এবং দেশের স্থানে তার পৌঁছা সম্ভব। শুধু এই প্রাতিষ্ঠানিক শিক্ষাই গ্রহণ করবে না, সেই ক্ষেত্রে তার পারিবারিক শিক্ষাটা গ্রহণ করতে হবে। কারণ পারিবারিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা যদি দুই এক না হয়, সে মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না। তাহলে তাকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যেরকম পারিবারিক শিক্ষাও তার জন্যে, সামাজিক শিক্ষাও তার জন্যে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষাও তার জন্যে অপরিহার্য। এখন সহপাঠ্যক্রমিক আমাদের একটা আছে যে একটা শিক্ষার্থী যদি শুধু পড়ালেখার প্রতি থাকলো, অন্যান্য কারিকুলামের দিকে যদি না অগ্রসর হয়, সেক্ষেত্রে দেখা যায় যে একটা দিকে সে পিছিয়ে থাকে।
আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ভালো স্টুডেন্ট যারা আছে সেক্ষেত্রে তারা খেলাধুলার প্রতি মানে খেলাধুলার প্রতি অনীহা প্রকাশ করে, যে পড়ালেখার প্রতি তার আগ্রহটা বেশি থাকে। কিন্তু প্রকৃত শিক্ষার্থী হতে হলে তাকে সব দিক দিয়েই মানে খেলাধুলার দিকে তাকে নজর রাখতে হবে, এবং খেলাধুলা করলে তার পড়ালেখার প্রতি আগ্রহটা বাইরে যাবে। এই ক্ষেত্রে আমি মনে করি যে প্রকৃত শিক্ষার্থী সেই, যে শিক্ষার্থীর মানে শিখন শেখানোর কার্যক্রমগুলো সম্পূর্ণ করার পরই সে খেলাধুলাগুলো যেন সম্পূর্ণ করে, বা অন্যান্য যে কারিকুলাম আছে সেগুলো যেন সে বিরত থাকা দরকার হলো, সে যেন ওই অশুভ কোনো বন্ধুদের সাথে না মেশে। এটা হলো আমাদের এখন সামাজিকভাবে সবচেয়ে বড় দায়বদ্ধতা হয়ে গেছে, যে কিছু কিছু এই যে কিশোর গ্যাং যেটা আছে, এখন এই কিশোর গ্যাংয়ে কিছু 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 ছেলেমেয়েরা এতই নষ্ট হয়ে গেছে যে আপনি খেয়াল করে দেখবেন যে এখন গ্রাম পর্যায়ে বেশি এই ছেলেরা মোবাইলে আসক্ত হয়েছে। মোবাইলে আসক্ত হওয়ার কারণে তারা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এদেরকে এখন ভালোভাবে শাসনও করা যায় না। কারণ হলো এদের শারীরিক যে কসরত অথবা খেলাধুলা এইগুলোর থেকে বিরত থেকে মোবাইলের দিকে আকৃষ্ট হওয়ার কারণে তাদের ব্রেনের দিকে একটু চাপ পড়ে। আর ব্রেনে চাপ পড়ার কারণে ওই দিকে যদি শাসন করা যায়, সে মানসিকভাবে সে নিজেকে মনে করে যে আমি অন্যায় কিছু বলে ফেলাইছি, যার জন্য সে শাসনটা না মেনে চড়াও হয়। এই ক্ষেত্রে ওই সমস্ত ছেলে মেয়েদের কাছ থেকে মানে এই প্রকৃত শিক্ষার্থী যারা তাদের একটু দূরে থাকা উচিত বলে আমি মনে করি। প্রকৃত শিক্ষার্থীর লক্ষ্য হওয়া উচিত হলো তার গন্তব্যস্থল অর্থাৎ প্রকৃত শিক্ষা অর্জন করে তার একটা শেষ লক্ষ্যস্থলে পৌঁছা, এবং সামাজিকভাবে তাকে মনে করতে হবে যে আমি সমাজের জন্য কিছু করব, দেশের জন্য কিছু করব, এবং দেশের উন্নয়নের জন্য সমস্ত ভূমিকা আমি পালন করবো। এটাই হলো তার একটা চাওয়া এবং পাওয়া। আসসালামু আলাইকুম। শুনবো মানুষ গড়ার কারিগরদের কথা প্রোগ্রামে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মফিজউদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বায়োলজি বিভাগের সহকারী শিক্ষক, আমাদের প্রিয় স্যার কবিরুল ইসলাম ভাই। তো তার যে যুক্তিক কিছু কথা বললেন, এই অনেক ভালো লাগার মতো কিছু জিনিস, যেগুলো শুনলে আপনি অথবা আপনার সন্তান যারা শিক্ষার্থী, যারা ছাত্রছাত্রী পড়ালেখায় ব্যস্ত, তারা কিন্তু অনেক অনুপ্রাণিত হবে। আমরা এই ধরনের কিছু কথা শুনতে চাই। দেখেন, কবিরুল ভাই একসময় প্রাইভেট অথবা এই পড়ালেখার তার বন্ধ হয়ে যেতে লাগছিল, কিন্তু সেখান থেকে সে পড়ালেখার যে তার যে আগ্রহ, সেই আগ্রহ থেকেই আজকে সে কিন্তু এতটা সফল হয়েছে। আমরা সেলুট জানাই এই সমস্ত যারা নানা ঘাত প্রতিঘাত পার করে আজকের পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছে। আমরা দোয়া করি কবিরুল ভাই যেন সামনের দিন যতদিন যাবেন ততদিন যেন তার যে মেধা, সেই মেধাটাকে ছাত্রছাত্রীদের মধ্যে বিলিয়ে দিতে পারেন। শুনবো মানুষ গড়ার কারিগরদের কথা প্রোগ্রামে, প্রোগ্রামটি দেখতে ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে, পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। আর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, তিনি যেন যতদিন বেঁচে আছেন মহান আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ সুন্দর এবং হাঁটা চলার মাঝে চলাফেরার মতো তৌফিক দান করেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতেও দেখা হবে কোনো একটা মহান শিক্ষককে নিয়ে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই।